ঘটনাটি ওনার মামার সাথে ঘটেছিল। মামার নাম আরিফ। ছোটবেলা থেকেই আরিফ মামা ভীষণ সাহসী আর ডানপিটে। নানিবাড়ি এলাকায় নানার কিন্তু অনেক জমি জমা, আর তার মধ্যে ধানি জমি ছিল, সবজির জমি ছিল। সবজির জমিগুলো ছিল মূলত ধানি জমির থেকে বেশ উঁচু। দেখা যেত যে শসা, মূলা, বিভিন্ন ধরনের সবজি সেখানে চাষ করা হতো। এই সবজির জমিগুলো পাহারা দেওয়ার জন্য মামাকে রাতের বেলা ওই জমির আশেপাশে থাকতে হতো। সবজি চুরি করার জন্য কিন্তু অনেক চোর সারা রাত ঘুর 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 করত। আর তাছাড়া আরো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে সেচ পাম্প বা স্যালো মেশিন এটাও তো ছিল, যার কারণে এই সেচ পাম্প দিয়ে যে পানিগুলো বের হবে এটা কোন জমিতে যাবে, কতটুকু পানি দিতে হবে, এটাও তো রাতের বেলা মেনটেন করতে হয়। এই দায়িত্বটাও কিন্তু এই আরিফ মামারই ছিল। এই কারণে এই রাতভর নির্জন মাঠেই তাকে থাকতে হতো। পাহারার জায়গার পাশেই ছিল এক বিশাল পুরনো আম গাছ। এই আম গাছ কেন্দ্রিক ঘটনা কিন্তু অনেক রয়েছে। তো যাই হোক, মামা তো রাতের বেলা এই জমি পাহারা দিচ্ছে, গাছের নিচে ঘুমায়। তো বরাবরের মতো এক রাত্রে উনি ওই গাছের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। ওনার যে পাহারার জায়গা, এই পাহারার জায়গার যে কাছেই ছিল ফকিরপাড়া ঈদগাহ মাঠ। মামাদের জমি থেকে 5 মিনিটের দূরত্বে এই মাঠটা। আর এই মাঠের একদম লাগোয়া রয়েছে একটা পুরনো কবরস্থান। মামা কি করতেন, মাঝে মাঝেই ওই কবরস্থানের কাছে গিয়ে জল বিয়োগ করে আসতেন। সন্ধ্যাবেলা আর কি, যেদিন ঘটনা ঘটে আর কি, সন্ধ্যাবেলা প্রতিদিনের মতোই লাঠি আর কিছু শুকনো খাবার নিয়ে তো জমিতে গিয়েছিলেন উনি। রাত তখন গভীর, চারপাশ নিঝুম, শুধু স্যালো মেশিনের একটানা শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মামা তো ওই আম গাছের নিচে বসে ঘুমাচ্ছেন। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখতে পান দূর থেকে ধবধবে সাদা কাপড় পরা এক দীর্ঘকায় অবয়ব তার দিকে হেঁটে আসছে। মামা প্রথমে চিন্তা করেছেন ঘুম থেকে জেগেছেন তো, চোখে মনে হয় ভুলভাল কিছু দেখছেন, কিন্তু না, উনি দেখলেন ঠিকই ওই লোকটা হেঁটে আসছে। আস্তে আস্তে লোকটা কাছে চলে আসলো, এসে গম্ভীর গলায় বলে উঠলো, আরে তুই এখান থেকে চলে যা। মামা ভাবলেন এই লোক নিশ্চয়ই কোনো চোর হবে, তাকে ভয় দেখাচ্ছে। মামা ভয় পেয়ে চলে গেলে তো এই লোকটা সবজি ক্ষেত থেকে ইচ্ছা মতো সবজি চুরি করে নিয়ে চলে যাবে। এই কারণে মামা পাল্টা ধমক দিয়ে বললেন যে আপনার এখানে কাজটা কি? আমি তো আমার সবজি ক্ষেত পাহারা দিই, আপনি কি করেন? যান, আপনি আপনার কাছে যান। এই কথা শোনার পর লোকটার কথা না বাড়িয়ে ঠিক যেভাবে এসেছিল উল্টো দিকে ঘুরে হাঁটতে হাঁটতে চলে গেল। অবাক করা বিষয় হলো, বেশ কিছু দূর যাবার পর জ্যোৎস্না ভরা পরিষ্কার ফসলি মাঠের মধ্যেই লোকটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। মামা বিষয়টাকে পাত্তাই দিলেন না, উনি আবার ঘুমিয়ে পড়েন। বেশ খানিকক্ষণ উনি ঘুমান। এরপর ঘুম থেকে উঠে ওই যে সেচ পাম্প, যেটা এই সেচ পাম্প দিয়ে যে পানি বের হচ্ছে, কতটুকু পানি কোন জমিতে গিয়েছে এটা দেখার জন্য যে ড্রেনগুলো রয়েছে, যেদিক দিয়ে পানিগুলো বের হয় আর কি, ওগুলো চেক করার জন্য উনি ওই দিকটাতে গিয়েছেন। যখন ওই দিকটাতে গিয়েছেন উনি খেয়াল করেন যে পানি যেদিক দিয়ে যাচ্ছে, এই নালা বা ড্রেন আমরা যেটাই বলি, এটার এক পাশে মামার দিকে পিঠ দিয়ে কেউ বসে আছে, মনে হচ্ছে পানিতে কেউ হাত পা ধুচ্ছে। মামা তো চিৎকার দিয়ে বলে ওঠেন, এই কেউ ওখানে রে। একবার বলতেই ওই জিনিসটা উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে ধীরে ধীরে মামার দিকে ঘুরে দাঁড়ায়। তখন মামা যেটা দেখতে পান, এটা দেখার সাথে সাথে মামার রক্ত হিম হয়ে যায়। ওই জিনিসটা 10 থেকে 12 ফুট লম্বা হবে, হাড় জিরজিরে, হাত পা লিকলিকে, কিন্তু পেটটা অস্বাভাবিক রকমের বড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। কপালে ছিল কেবল একটি মাত্র দানবীয় চোখ, আর বিভৎস তার মুখ দিয়ে অঝরে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। মামা চাইছিলেন চিৎকার করতে, দৌড়ে পালাতে, কিন্তু তার শরীর পাথর হয়ে গিয়েছিল। এভাবে কতক্ষণ ছিল মামা নিজেও জানেন না। হঠাৎ ভোরের আজান পড়ার সাথে সাথে সেই বিভৎস দৃশ্যটা মিলিয়ে গেল। আসলে ওই সময় আজানের সময়ই হয়ে গিয়েছিল। মামা তো অনেকক্ষণ ঘুমিয়েছেন, এই জন্য সময়টা বুঝতে পারেন নাই। মামা কিছুটা স্বাভাবিক হন, এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসেই ঘরের দরজায় কয়েকটা ধাক্কা দিয়েই উনি একদম চুপ হয়ে যান। এদিকে ওনার এই ধাক্কা আর ওনার ডাক, একবার কি দুবার ডাক দিয়েছেন, ধাক্কাও থেমে গেল। নানা নানি তো উঠে গেছেন, তারা চিন্তা করেন কি ব্যাপার, এইভাবে ধাক্কা দিল, ডাক দিল, এরপর চুপ হয়ে গেল কেন।
ওনারা উঠে দরজা খুলে দেখেন যে মামা অজ্ঞান হয়ে পড়ে আছেন। দরজার সামনে এই অবস্থা। তাড়াতাড়ি করে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়, চোখে মুখে পানি দেওয়া হয়। যখন জ্ঞান ফিরছিল না তখন সবাই পরামর্শ করে যে এখানে একটা মক্তব আছে, মক্তবে একজন ইমাম সাহেব আসেন পড়ানোর জন্য, ওই ইমামকে নিয়ে আসা হোক। সেই হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর এসে দোয়া কালাম পড়ে ফু দেওয়ার পর আল্লাহর রহমতে মামার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরতেই ওনার তো আচার আচরণ বদলে গেল। উনি একদম চুপচাপ, কারোর সাথে কথা বলেন না। এত ডান পিটে স্বভাবের মানুষ একদম চুপ হয়ে গিয়েছেন। আর অস্বাভাবিকভাবে উনি বেশি খাবার খেতে শুরু করেছেন। আর মাছ মাংসের জন্য জেদ ধরতে লেগেছেন আর কি, তাকে মাছ মাংসই দিতে হবে। এটা মামার সাথে একদমই যায় না। উনি যেটা পেতেন সেটা দিয়েই খেয়ে আলহামদুলিল্লাহ বলে উঠে যেতেন। আসল আতঙ্কটা শুরু হলো ওই দিন রাত 12টা থেকে। নানা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন ওযু করতে বাইরে বের হয়েছেন, উনি যখন কলপারের দিকে যাবেন, এই কলপারের দিকে যাওয়ার সময় কিন্তু মামার যে রুমটা এটা পড়ে। যখন ওনার রুমের সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মামার ঘরের ভেতর থেকে বিড় বিড় করে অস্পষ্ট কিছু শব্দ শোনা যায়। তখন নানা চিন্তা করলেন যে দেখি তো এই শব্দটা কি কারণে হয়। মামার রুমের যে জানালা ছিল, জানালাটা কিন্তু খোলা ছিল। নানা কি করেছেন, জানালার ফাঁকা দিয়ে তাকিয়েছেন ভেতরের দিকে। উনি যেই না ভেতর দিকে তাকিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। মামার বিছানার চারপাশে 12-13 ফুট লম্বা 3টা অবয়ব। এদের পরনে মনে হচ্ছে ধবধবে সাদা কাপড়ের মতো কিছু একটা। এই 3টা অবয়ব চক্রাকারে ঘুরছে মামার খাটের চারদিকে। তাদের হাত পাগুলো কিন্তু খুব চিকন লিকলিকে ছিল। আর তাদের প্রত্যেকের কপালে একটি মাত্র ভয়ঙ্কর চোখ। আর এই 3টা অবয়বেরই পেটটা ছিল অস্বাভাবিক রকমের বড়। তো নানা এই দৃশ্য দেখেই ওখানেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। নানার চিৎকার এবং পড়ে যাওয়ার শব্দে নানি কিন্তু বের হয়ে আসেন, কেননা নানি কিন্তু তখনও ঘুমান নাই। উনি বাইরে বের হয়ে এসে দেখেন যে নানা অচেতন হয়ে পড়ে আছেন। আর ঠিক ওই মুহূর্তে মামার ঘর থেকে 3টা ছায়া তীব্র গতিতে বের হয়ে আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। নানি এই দৃশ্য সহ্য করতে না পেরে উনিও জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, তবে উনি অজ্ঞান হন নাই। নানি চিৎকার চেঁচামেচির শব্দে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। সব লোক জড়ো হওয়ার পর সবাই এসে দেখেন এই অবস্থা। তখন নানাকেও ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। নানি যখন ঘরে ঢুকেছেন তখন উনি অজ্ঞান হয়ে গেছেন। ওনারও জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করে লোকজন। নানিরও যখন জ্ঞান ফেরত আসে, নানিও খুলে বলেন যে কি দেখেছেন। আর নানার যখন জ্ঞান ফেরত আসে, নানাও কি দেখেছেন সেটাও খুলে বলেন। তবে নানার কিন্তু জ্ঞান এসেছিল প্রায় 1-1.5 ঘন্টা পরে। নানা যখন সব কথা খুলে বলেন তখন তো সবাই বোঝে যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় না, বড় টাইপের কোনো হুজুরের কাছে যেতে হবে। তখন সবাই পরামর্শ দেন সাইফুল হুজুরের কাছে যাওয়ার জন্য। সাইফুল হুজুর ছিলেন তখনকার সময় খুব বড় একজন মাওলানা এবং রাকি। আমরা কিন্তু পূর্বের ঘটনায় এই সাইফুল হুজুরের কথাও বলেছি। তো ওনার যেই স্থানটা ছিল বাঘের ভিটা বাজারের কাছে যে আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানে। হুজুর ছিলেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল। নানা হুজুরের কাছে যান, সব কথা খুলে বলেন। হুজুর নানাকে আশ্বস্ত করে বলেন যে আসরের নামাজের পর উনি আসবেন। কথা মোতাবেক আসরের নামাজের পর ওই হুজুর চলে আসেন। উনি যখনই এই বাড়ির সীমানায় পা রাখবেন, পা রাখা মাত্রই উনি থমকে দাঁড়িয়ে বললেন যে সর্বনাশ, এই জিনিস এখানে এলো কি করে? এটা তো এখানে আসার কথা না, এটা তো কবরস্থানে থাকার কথা, এটা এখানে কেন? এগুলো তো যেখানে যায় সেই জায়গায় কবরস্থান বানায় ফেলে, ওই বাড়ির সবগুলোরে একদম মেরে কবরে পাঠিয়ে দেয়। এটা এখানে কেন? এটা তো কোনো বাড়িতে যাওয়ার কথা না, নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের ঝামেলা করছে এই বাড়ির লোকজন। এখন কি হয়েছে এটা তো আরো ডিটেলসে জানতে হবে, বিস্তারিত জানতে হবে। হুজুর তখন বাড়িতে আসেন, এসে বলেন যে তাড়াতাড়ি আসল রুগীর কাছে নিয়ে চলেন। মামার কাছে নিয়ে যাওয়া হয়। দেখা গেল মামা সমানে ঘুমাচ্ছেন। এই যে ঘুমিয়েছেন সারা দিনে উনি ওঠেন নাই, অনেক ডাকাডাকি করা হয়েছে, মামা কিন্তু ঘুম থেকে ওঠেন নাই। হুজুর বলেন যে আমাকে এখন একটা অন্ধকার ঘর দেন, আমাকে কিন্তু কেউ ডাকাডাকি করবেন না, আমি ওই ঘরে বসে মুখবির জিনদের মাধ্যমে কিছু খোঁজ খবর নেই, দেখি ঘটনাটা আসলে কি ঘটছে। তখন নানা একটি ঘর দেখিয়ে বলেন যে আপনি ওখানে যান, ওখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। হুজুর ওই ঘরটাতে চলে যান। মাগরিবের সময় হওয়ার আগ পর্যন্ত উনি ওই ঘরে ছিলেন।
এরপর উনি মুখবির জিনদের মাধ্যমে যা জানলেন সেটা পরবর্তীতে বলার চেষ্টা করলেন। তবে হুজুরকে খুব চিন্তিত দেখাচ্ছিল। হুজুর যেটা বলেন এটা শুনে তো নানা নানি দুজনই অবাক হয়ে যান। হুজুর বলেন যে এই যে আরিফ মামা খুব বাজে একটা কাজ করতো, সেটা হচ্ছে উনি যখন ওই কবরস্থানের কাছে যেত, ওখানে উনি যখন জল বিয়োগ করত, দেখা যেত যে ইচ্ছাকৃতভাবে কবরস্থানের যে এখানে গর্ত হয়ে গেছে, কবর ভেঙে পড়ে গেছে, এরকম কাছাকাছি জায়গায় গিয়ে ইচ্ছাকৃতভাবে জল বিয়োগ করতো। শুধু তাই না, উনি নাকি রাতের বেলা গিয়ে, খুব সাহসী মানুষ ছিল তো, রাতের বেলা গিয়ে ওই ভাঙা কবরের ভেতর থেকে হাড়, মাথার খুলি এগুলো বের করতেন। তারপর মাথার খুলিকে ফুটবল বানিয়ে ইচ্ছাকৃতভাবে লাথি মারতেন। লাথি মারতে মারতে একটা পর্যায়ে দেখা যেত যে ওই খুলিটা অন্য একটা কবরে ফেলে দিয়েছেন, হাড় গোড়গুলো দিয়ে ইচ্ছা মতো খেলাধুলা করছেন। তো এই কাজগুলো করতেন। আর ওই কবরস্থানের ওখানে থাকা যে ভয়ঙ্কর শক্তিশালী জিনেরা রয়েছে, এটা দেখে ওরা খুব রাগান্বিত হতো যে এই ছেলেটা কেন এই কাজ করে, কেন কবরস্থানে থাকা এই মৃতদেহদের কঙ্কালগুলো নিয়ে ও এরকম খেলাধুলা করে, কেন এগুলোকে এত অসম্মান করে। শুরুর দিকে তারা এই বিষয়টাকে নাকি ছাড় দিয়েছিল যে হয়তোবা ছেলেটা 1-2 দিন করছে আর করবে না, কিন্তু দেখা গেল যে সে প্রায়শই করে। এই কারণে ওই ঈদগাহ মাঠের পাশে থাকা ওই ভয়ঙ্কর শক্তিশালী জিনগুলো মামার উপর ক্ষিপ্ত ছিল। সবসময় চিন্তা করত যে ওকে কখন বড় ধরনের একটা ক্ষতি করা যায়। মূলত এই কারণেই ওরা মামার ক্ষতিটা করেছে। তবে ওই রাত্রে যেই সাদা কাপড় পরা যে অবয়বটাকে মামা দেখেছিল, উনি একটা ভালো জিন ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটার বিশাল একটা বিপদ হতে যাচ্ছে। এই বিপদ শুধু এই ছেলের উপর হবে না, এর পুরো পরিবার এটা ভোগ করবে। এই জন্যই মূলত উনি ওইদিকে এগিয়ে আসছিলেন, কেননা ওই সময় মামাকে বড় ধরনের ক্ষতি করার জন্য 3টা ভয়ঙ্কর শক্তিশালী জিন কাছে চলে আসছিল। সে এসে মামাকে বলে ওখান থেকে চলে যেতে, মামা যায় নাই। এরপর ওই জিনটা ওখান থেকে চলে গেলেও সে বেশি দূরে যায় নাই, সে কাছাকাছি ছিল। মামা যখন ঘুম থেকে উঠে ওই ড্রেনের কাছে যায় পানির প্রবাহটা দেখার জন্য, তখন ওইখানে আর একটা জিন ছিল। সেই জিনটা যখন উঠে ঘুরে দাঁড়িয়েছে, জিনটা নাকি তাকিয়েই দেখে মামার পিছনে এই ভালো জিনটা দাঁড়িয়ে আছে। তখন ওই জিনটা সরাসরি মামাকে ওই সময় ক্ষতি করতে পারেনি। তবে ওই জিনটা নাকি ওই ভালো জিনকে বলেছিল, তুই এই ছেলেটাকে কেন বাঁচানোর চেষ্টা করছিস? তুই জানিস না এর কি বদ অভ্যাস? ও মৃতদেহকে অসম্মান করে, মৃতদেহের হাড়গোড়গুলোকে অসম্মান করে। তুই কেন ওকে বাঁচানোর চেষ্টা করছিস? তখন নাকি ওই জিনটা বলেছিল, ছোট মানুষ, ঠিক হয়ে যাবে, ওকে এত বড় শাস্তি তোরা দিস না। তবে এই ভালো জিনটা কিন্তু এই শক্তিশালী জিনদের গোত্রেরও কেউ ছিল না, তারা ভিন্ন গোত্রের, শুধু অনুরোধ করতে এসেছিল। তবে ওই সময় আজান দেওয়ার কারণ নাকি ওই শক্তিশালী জিন আর ভালো জিন দুটোই চলে যায়। এরপর মূলত এই যে মামা যে অজ্ঞান হয়ে গেছেন, এখনো তো উনি ঘুমাচ্ছেন, তো ঘুমাচ্ছেনই। তো যাই হোক, হুজুর এই বিষয়টা বলার পর বলেন যে আসলে এখন ওই জিনটাকে হাজির করতে হবে, দেখি কি করা যায়। হুজুর কি করলেন, একটা তুলা রাশির লোককে আনতে বললেন। তুলারাশির লোককে খুঁজতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ মামার একজন কাকি ছিল যার বাসাটা একদম কাছাকাছি ছিল, তাকে নিয়ে আসা হয়। রাত 12টা কি 12:30টার দিকে ওই মহিলার উপর জিন হাজির করানো হয়। জিনটা যখন মহিলার উপর হাজির হয়, তখন মহিলার শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে ওঠে, মাটিতে পড়ে যায়। এবার মাটি থেকে উঠে বসে ভয়ঙ্কর রকমের কণ্ঠস্বরে বলতে থাকে, এই হুজুর, তোর এখানে কাজ কি? তুই তো জানিস যে কি কারণে এই ছেলেটার উপরে আমরা ক্ষিপ্ত হয়েছি, তারপরে কেন আসছিস? তোর কি জ্ঞান বুদ্ধি নাই নাকি? এই ছেলের না হয় জ্ঞান বুদ্ধি নাই, তোর তো জ্ঞান বুদ্ধি থাকার কথা। তখন হুজুর বলতে থাকেন যে আসলে এই ছেলেটা তো ডান পিঠে চঞ্চল মানতেছি, কিন্তু ওর বয়স তো বেশি না, 16-17 বছর বয়স, সারা জীবন পড়ে আছে। এখন কেন একে এত বড় শাস্তি তোরা দিতে যাচ্ছিস? একে ছেড়ে দে। তখন ওই জিনটা, মানে ওই জিন যে, এ তো রাজি হয় না, কোনোভাবে এই জিনটা রাজি হবে না, এটাই স্বাভাবিক, কারণ ওরা তো 1-2 দিনে আসলে মামার উপর ক্ষতি করার জন্য আসেনি। ওরা তো বেশ কিছুদিন ধরে মামাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এই ছেলেটা আসলেই অতিমাত্রায় দুষ্টু। তখন হুজুর অনুরোধ করেন, একটা পর্যায়ে জিন সাফ সাফ বলে দেয় যে না, আমরা প্রতিজ্ঞা করছি ওকে মেরে ফেলবো, মেরেই ফেলবো। তখন নাকি ওই হুজুর ক্ষিপ্ত হয়ে বলেন যে আচ্ছা, তুই তোর চতুর্দিকে তাকিয়ে দেখ তো, কিছু দেখতে পাস কিনা। যখনই নাকি জাস্ট খালি ওই কাকি
চতুর্দিকে তাকিয়েছেন, আসলে কাকির ভেতরে তো ওই জিনটা। তখনই নাকি কাকির চেহারাটার মধ্যে এক ধরনের ভয় চলে আসে, মনে হচ্ছে কিছু দেখে ভয় পাচ্ছে। আসলে চতুর্দিকে আরো শক্তিশালী জিনেরা ছিল। এই জিন যদি না যায় ঠিকঠাক মতো, তাহলে এই জিনের বাঁচার আর কোনো উপায় থাকবে না। তখন ওই জিনটা কিছুটা নরম হয় এবং বলেন যে ঠিক আছে, যেহেতু আমরা একটা প্রতিজ্ঞা করছিলাম, একটা কাফারা তো দিতে হবে। কাফারা হিসাবে 10 কেজি মিষ্টি, একটা ছাগল আর দুটা মুরগি দিতে হবে। সেটা ওই ঈদগাহ মাঠের কবরস্থানের কাছে দিয়ে আসলেই হবে। আর এই ছেলে যেন কখনোই আর ওই ঈদগাহের ওখানে না যায়। যদি যায় তাহলে কিন্তু এই সমস্ত ভোগ দেয়া কিচ্ছু আসা যায় না। ওর কিন্তু ওই দিনই শেষ, ওর জীবন ওদিনই আমরা শেষ করে দিব। হুজুর কথা দেন যে ঠিক আছে, ও আর যাবে না, তোমরা চলে যাও, এই জিনিসগুলো দিয়ে দেয়া হবে। এরপর নাকি ওই জিনটা সালাম দিয়ে বিদায় নেয়। এরপর হুজুর বলেন যে ঠিক আছে, এখন তো ঝামেলা আপাতত গেল, এখন ফজরের নামাজের অপেক্ষা করি, ফজরের নামাজ পড়ে এসে বিস্তারিত আরো কথা বলবো। অনেক সময় তো পার হয়ে যায়, ফজরের নামাজের আজান তখনও দেরি ছিল। যাই হোক, এর ভিতরে আরো অনেক কথাবার্তা হয় আর কি। এরপর দেখা গেল সকালবেলা মামা ঘুম থেকে উঠেছে। ওঠার পর হুজুর মামার কাছে গিয়ে বলতেছেন, কিরে আরিফ, 2 দিন কোথায় ছিলি? এই কথা শোনার পর এই বাড়ির লোকজন তো অবাক হয়ে যায়। 2 দিন কোথায় ছিল মানে? মামা তো এই ঘরের মধ্যেই ঘুমাইছিল। তখন এই আরিফ মামা বলতে থাকেন এক অদ্ভুত তথ্য। উনি বলেন যে আমি এমন একটা জায়গায় ছিলাম, মনে হচ্ছে চারদিকে অথই পানি, আর তার মাঝখানে কাচের তৈরি ঘর, একটা গোল জেলখানার মধ্যে আমি আছি। সেখানে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। সেখান থেকে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। বড় বড় অদ্ভুত দেখতে সব মানুষগুলো হইচই করছে, রাজসভা বসছে, ছোট বাচ্চারা আশেপাশে খেলাধুলা করছে। কিছু লোক সর্দারকে সবসময় বলতে থাকে এই ছেলেটাকে মৃত্যুদণ্ড দিতে হবে, অর্থাৎ মামাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কিছু লোক বলছে। সর্দার আবার খুব দয়ালু, সে অন্যদেরকে বলছে না, এই ছেলেটার বয়স কম, সারাটা জীবন পড়ে আছে, এভাবে তো একে মৃত্যুদণ্ড দেওয়ার মানে হয় না। আর মাঝে মাঝে নাকি বাচ্চারা যে বল দিয়ে খেলে, এই বলগুলো আবার ছুটে এসে ওই জেলখানার দেয়ালে লাগে, তখন নাকি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। মামা যতই চিৎকার চেঁচামেচি করুক, মনে হয় যে তার কথা কেউ শুনতেই পাচ্ছে না, কিন্তু বাইরে থেকে যে কথাগুলো হতো মামা নাকি সেটা শুনতে পেতেন। এরকম যখন বলছিল, তখন হুজুর মামাকে থামিয়ে দিয়ে বলেন যে ওখানে কি দরবেশ গোছের কাউকে তুমি দেখেছিলা? তখন মামা বলেন হ্যাঁ, দরবেশ গোছের একজনকে আমি দেখেছিলাম, বেশ উঁচু লম্বা সুন্দর দাড়ি। সে সর্দারের কাছে গিয়ে আমার ছাড়ানোর জন্য অনুনয় বিনয় করছিল, সর্দারও রাজি হয়ে যায়। তখন হুজুর বলেন যে এই যে যেই দরবেশ গোছের লোকটাকে দেখেছো, সে আমার বন্ধু, খুব শক্তিশালী একটা জিন, সেও একজন আলেম মাওলানা। সে আমার সালাম ওই সর্দারের কাছে পৌঁছে দেয়। এরপর সর্দার সবার সম্মানে তোমাকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। মূলত ওই রাতে যেই 3টা অবয়ব আসছিল, এই 3টা অবয়ব তোমার আত্মাটাকে ধরে নিয়ে চলে গেছিল ওই সর্দারের কাছে, সেখানে তোমাকে বন্দি করে রাখা হয়েছিল। এরপর তোমার আত্মাটাকে ছেড়ে দেয়া হয়, তারপরেই তুমি এই যে উঠে গেছো। মূলত তুমি যে অপরাধ করছো, কবরস্থানে গিয়ে কবরস্থানের হাড়গোড় নিয়ে যে অসম্মানগুলো করছো, এইটার শাস্তি কিন্তু আরো ভয়ঙ্কর। আল্লাহর রহমতে এবারে যাত্রায় তুমি বেঁচে গেছো, ভবিষ্যতে এই ধরনের কাজ করবা না, আর ওই কবরস্থানের ধারে কাছেও যাবা না, ওই ঈদগাহ মাঠের কাছেই যাবা না। তখন মামা তার ভুলটা বুঝতে পারেন, উনি তওবা করেন এবং কখনোই এই ধরনের কাজ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন সবাইকে। সত্যি উনি আর কখনোই এই ধরনের কাজে লিপ্ত হন নাই, কখনোই কবরস্থানে গিয়ে কোনো মৃতদেহের হাড় বা মৃতদেহকে অসম্মান করেন নাই। এখনো উনি এভাবেই আছেন, ভালো আছেন, সুস্থ স্বাভাবিক আছেন, আলহামদুলিল্লাহ। এটাই ছিল ঘটনা। রাজশাহী কাজলার মোড়ে ঘুরে যাওয়া একটি অলৌকিক ঘটনা আপনাদের মাঝে আজকে উপস্থাপনা করছি। যারা রাজশাহী আছেন অবশ্যই এই ঘটনাটি শুনে বুঝতে পারবেন। চলুন বকবক না করে চলে যাই সরাসরি ঘটনায়। রাত তখন 3টে। পাশের রুম থেকে শব্দ আসছে, কেমন যেন গুনগুন জিকির করার মতো শব্দ। আমি চুপচাপ শুয়ে আছি, ভাবছি শব্দটা কার। পুকুর পাড়ে বসে আছি, অন্ধকার, কারেন্ট নাই,
হালকা বৃষ্টির পর ঠান্ডা আবহাওয়া। বন্ধু মেহেদির গ্রামের বাড়িতে আসছি। ওর মামা আছেন আমাদের সাথে। তিনি হঠাৎ শুরু করেছেন গল্প। আমি তখন রাজশাহী থাকি। ভার্সিটির সামনেই একটা মেসে উঠেছি, কাজলার মোড়ে। আমার রুমের পাশের রুমটায় একজন উঠেছিল। হালকা কালো দাড়ি ছেলেটার মুখে। মুখটা ভীষণ ফর্সা, যেন নূর বের হচ্ছে তার মুখ থেকে। ওর নাম ছিল রাশেদুল। রাশেদুল আমাদের সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডিপার্টমেন্ট আলাদা। ওর সাথে মোটামুটি ভালোই বন্ধুত্ব হলো। মোটামুটি বলছি কারণ ও কারোর সাথে তেমন মিশত না। একটা রুমে একাই থাকত, সারাদিন দরজা বন্ধ করে থাকত। বিকেল বা সন্ধ্যার দিকে বেরোতো, তখন দেখা হতো আমাদের সাথে। আমার পাশের রুমেই ছিলাম। আমার এক রুমমেটও ছিল। সেই রুমমেট আবার বেশি থাকতো না রুমে, তাই দেখা যেত আমার সাথেই বেশি দেখা হয় রাশেদের। আমার সাথেই তাই টুকটাক গল্প করত সে। ওর গলাটা খুব মিষ্টি। কোনো এক মাদ্রাসা থেকে পড়ে এসেছিল, ভালো গজল গাইত। শুনিয়েছিল একদিন আমাকে। এক রাতে একটু রাত করেই মেসে ফিরেছি। ভার্সিটিতে কাজ ছিল। আমাদের মেসে আবার প্রতিটি ফ্লোরে মেইন দরজা আছে। ভিতরে রুমে যে কেউ দরজা লাগাতে পারে। আমাদের ফ্লোরে 3টা রুম ছিল। এক রুমে আমরা, এক রুমে রাশেদ, আরেক রুমে 2টা ছেলে থাকত। ওই সময় আবার সবার কিসের একটা ছুটি। আমাদের ফ্লোরে কেবল আমি আর রাশেদই আছি। আমি ফ্লোরের সামনে এসে মেইন দরজা খুলতে গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে লাগানো। দরজায় বাড়ি দিলাম। কিছুক্ষণ পর খুলে গেল দরজা। আমি দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। নিশ্চয়ই রাশেদ খুলেছে। ভেতরে ঢুকেই দেখব রাশেদকে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে জানো, ভীষণ চমকে গেলাম। দেখি দরজার ওপাশে কেউ নেই। দূরে রাশেদের রুমের দরজা খোলা। দরজার খোলা অংশ দিয়ে রাশেদকে দেখা যাচ্ছে। রাশেদ টেবিলে বসে পড়ছে। আমি রাশেদকে গিয়ে জিজ্ঞেস করলাম, দরজা কি তুমি খুলেছ রাশেদ? রাশেদ সুন্দর মুখটায় মিষ্টি হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ। আমি কিছু বললাম না, রুমে চলে গেলাম। মেইন দরজা থেকে রাশেদের রুম 20 ফিট দূর। দরজা খুলে 15 ফিট হেঁটে টেবিলে বসতেও অন্তত 10 সেকেন্ড সময় লাগে। দরজা খোলার সাথে সাথেই আমি ভেতরে ঢুকেছি। তাহলে রাশেদ অত তাড়াতাড়ি ওর রুমে গেল কিভাবে? যাক, মাথা ঘামালাম না এ নিয়ে। এক রাতে খুব বৃষ্টি, কারেন্ট নেই। আমি রুমে চার্জার জ্বালিয়ে পড়ছি। আমার রুমমেট নেই, অন্য রুমের ছেলে দুটোও নেই। তালাইমারিতের বট পরোটা খেতে গেছে। পড়তে পড়তে ক্লান্ত লাগছিল। চার্জারটা নিভিয়ে দিলাম। বিছানায় শুয়ে একটু রেস্ট নিব। তখনই দেখলাম ব্যাপারটা। একদম তাজ্জব হয়ে গেলাম ব্যাপারটা দেখে। আমার রুমের দরজা লাগানো। দরজার নিচের ফাঁকা দিয়ে বাইরে থেকে একটা আলো আসছে। সে কি ভীষণ আলো! আলোতে আমার ঘরই যেন আলোকিত হয়ে যায়। আমি তাড়াতাড়ি দরজা খুলে বের হই, যত দ্রুত সম্ভব। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি অন্ধকার। অন্ধকারে একজন দাঁড়িয়ে আছি। ঠাউর করি রাশেদ। রাশেদ আমাকে দেখে অবাক হয়, বলে, শিপন, তুমি ওদের সাথে তালাইমারি যাওনি? আমি বলি, না, কালকে সিটি আছে তাই পড়ছিলাম। রাশেদ বলল, ও আচ্ছা, বলেই দ্রুত রুমে ঢুকে পড়ল, যেন কোনো কিছু লুকোতে চায়। ওর সাথে আর কথাই হলো না। পাশের রুমের ছেলে দুটো একদিন আমাকে বলল, তোরা কি রাতে কোনো শব্দ শুনিস? আমি বললাম, না তো। ওরা বলল, রাত 2-3টের দিকে কেমন একটা শব্দ হয়, মনে হয় রাশেদের রুম থেকেই আসে। আমরা একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম শব্দের কথা। ও বলে, আর কোনো শব্দ হবে না। রাশেদের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। চুপচাপ থাকতো তো, আড্ডাবাজিতে যেত না, তাই ওর পরিবার বা ওর ছোটবেলা নিয়ে তেমন কিছু জানতেও পারিনি। শুধু জানতাম তানোরার ওদিকের কোনো এক গ্রাম থেকে আসছে ও, এর বেশি কিছু না। কিন্তু ওর অদ্ভুত আচরণ আমাদের মনেও কৌতূহল জাগাচ্ছিল। ঠিক করলাম একদিন সবাই মিলে ওকে চেপে ধরব ওর এই অদ্ভুত সব আচরণ নিয়ে। এরই মধ্যে কোরবানির ছুটি পড়ে গেল। আমার রুমমেট আর পাশের রুমের দুজন সেদিনই বাক্সপ্যাটরা নিয়ে বাসায় ভৌ দৌড়। আমার একটা টিউশনি ছিল। ঠিক করেছিলাম টিউশনিটা করিয়ে একদিন পরই বাসায় যাব। রাশেদও ছিল মেসে। ও কবে যাবে জিজ্ঞেস করা হয়নি। সেদিন রুমে একা আমি।
পরদিন সকাল সকাল বাস ধরতে হবে, তাই আগেভাগেই ঘুমিয়ে পড়েছিলাম। রুমের দরজা বন্ধই ছিল আমার। রুম ছিল অন্ধকার। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল আমার। ঘড়িটা হাতে নিলাম, 3টে বাজে। ঘুম কেন ভাঙল ভাবছি, এর মধ্যেই শব্দটা শুনলাম। গুনগুন করে শব্দ, অনেকটা জিকির করার মতো। ভাবছিলাম শব্দটা কার। পাশের রুমে কেবল রাশেদ আছে, পুরো ফ্লোরে কেউ নেই। আর শব্দটা ওর রুম থেকেই আসছে। সেদের খুব ইচ্ছে হলো রাশেদ কাণ্ড একটু ইনভেস্টিগেট করার। আস্তে আস্তে উঠলাম বিছানা থেকে, দরজার দিকে গেলাম গুটি গুটি পায়ে। আমার শব্দ যেন বাইরে না যায়। খুব সাবধানে খুললাম দরজার ছিটকিনি। দরজাটা টানলাম আস্তে আস্তে, কোনো শব্দ হলো না। এক পা করে বেরোলাম রুমের বাইরে। বাইরে কি ভীষণ অন্ধকার। রাশেদের রুমের দিকে যাচ্ছিলাম পা টিপে টিপে। নিঃশ্বাস আটকে আছে আমার। ও যেন আমার নিঃশ্বাসের শব্দও না পায়। গুনগুন শব্দটা তখনও হচ্ছে, আরও স্পষ্ট। রাশেদের দরজাটা খোলা। সুবিধাই হবে আমার। দরজা ধাক্কাতে হবে না। গিয়ে হঠাৎ করে খুলব দরজা। রাশেদ কি করে একদম সাথে সাথেই দেখতে পাব। সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছি। আস্তে আস্তে রাশেদের দরজার কাছে পৌঁছে গেছি। অন্ধকার চোখে শুয়ে এসেছে একটু। ওর ভেজানো দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে তখনও গুনগুন চলছে। এক বুক সাহস জমিয়ে নিলাম বুকে। হাত রাখলাম দরজায় আলতো করে। তারপর দিলাম জোরে একটা ঠেলা। মামার মুখটা হঠাৎ কালো হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম, কি দেখলেন? কি দেখলেন মামা? মামা অদ্ভুত চোখে চাইলেন আমাদের দিকে। ওই কাজটা সে রাতে না করলেই পারতাম। আমরা অধৈর্য। এত ভুনিতা কেন? তাড়াতাড়ি বলেন মামা, কি হয়েছিল? তারপর দরজা খুলে দেখি একটা লোক, রাশেদ। কিন্তু ওর পা মাটিতে নেই, শূন্যে। হাওয়ায় ভাসছে ও। ওর চোখটা আমার দিকে তাক করা, লাল, টকটকে লাল দুইটা চোখ। আমি কয়েক সেকেন্ড পুরো স্তব্ধ হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। এরপর একটু সেন্স আসলো আমার। মন তখন বলছে, পালা, শিগগির পালা, পালিয়ে যায় একখানি। পড়িমড়ি করে দৌড় লাগালাম মেইন দরজার দিকে। আমার মাথায় আর কিচ্ছু নেই। দরজাটার ছিটকিনি খুললাম কোনো রকম। বের হতে যাব, হঠাৎ আমার ঘাড় খামচে ধরল। হাত, একটা হাত। ঘাড়ের ওপর দিয়ে পেছনে তাকালাম, মনের সবটুকু শক্তি এক করে। তারপর যা দেখলাম, এখনো ভয়ে বুক কাঁপে আমার। দেখি রাশেদ যেখানে ছিল সেখানেই আছে, ওর রুমে। কেবল হাতটা বাড়িয়ে দিয়েছে সে। আর সেই হাতটা 15 ফিট লম্বা হয়ে আমার ঘাড় খামছে ধরেছে। আমার তখন সেখানেই মরে যাওয়ার মতো অবস্থা। শেষবারের মতো একটু সাহস ভরলাম বুকে। একটা ঝটকা দিলাম ঘাড়ে। রাশেদের হাতটা খসে গেল এক মুহূর্তের জন্য। সেই সুযোগ। দরজা খোলাই ছিল। আমি সিঁড়ি দিয়ে লাফ মেরে মেরে নামলাম নিচে। তারপর দৌড়। পেছনে রাশেদের অট্টহাসির শব্দ পাচ্ছিলাম। এমনভাবে কখনো কাউকে হাসতে শুনিনি আমি। এখনো সেই হাসি কানে বাজে আমার। এখনো বুকের রক্ত হিম হয়ে যায়। আমরা জিজ্ঞেস করলাম, তারপর? মামা বললেন, তারপর বাসায় গেলাম। বাসায় পৌঁছেই আমার জ্বর, খুব জ্বর। সেই কোরবানি ঈদ জ্বরের মধ্যেই কেটেছিল। জ্বর সারতে 1 মাস সময় লেগেছিল আমার। 1 মাস পর মেসে ফিরে এসেছিলাম। রাশেদের রুম খালি। ছুটি থেকে এসে কেউ দেখতে পায়নি ওকে। ক্যাম্পাসেও আর ফিরল না ও। রাশেদ নামের ছেলেটা চিরতরে হারিয়ে গেল। রাত বাড়ছে। মেঘের ফাঁকে ফাঁকে উকি মারছে চাঁদ। জিজ্ঞেস করলাম, আর কখনো রাশেদকে দেখেননি আপনি? মামার মুখটা হঠাৎ শুকিয়ে গেল। ফিসফিস করে বললেন, দেখেছি। আমরা শ্বাস বন্ধ করে জিজ্ঞেস করলাম, কিভাবে? মামা বললেন, বসেছিলাম। হঠাৎ দেখি দূরেও দাঁড়িয়ে আছে, দেখছে আমাকে। মুখে হাসি, কি ভীষণ অদ্ভুত হাসি। কোথায় দেখেছিলেন? মামা আরও ভয় পাওয়া গলায় বললেন, এখানে দেখেছিলাম, এই পুকুর পাড়টায়। ওই দিনও এমন বৃষ্টির রাত ছিল।
ওই যে পুকুরের ওপাশে অন্ধকার বাঁশের ঝাড়টা দেখছো, ঠিক ওখানটায়। আমরা ওদিকে তাকালাম। বাঁশ ঝাড়টা ওপারে, কি ভীষণ অন্ধকার। নড়ছে ওটা, হঠাৎ নড়ছে। বাতাস নেই চারিদিক। ওটা নড়ে কেন? আমরা দাঁড়িয়ে গেলাম সবাই। অনেক গল্প শুনেছি মামা, আজকে আর না বলেই বাড়ির দিকে ছুট লাগালাম সবাই প্রাণপণে। যেন একটু আস্তে দৌড়ালেই একটা অদ্ভুত হাত পেছন থেকে এসে খামচে ধরবে আমাদের ঘাটটা। প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি? ঘটনাটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি ঘটনার কথা তুলে ধরতে যাচ্ছি যা বহু বছর ধরে লোকমুখে প্রচলিত এবং যার স্মৃতি আজও অনেক মানুষের মনে ভয় জাগিয়ে তোলে। ঘটনাটি আমি আমার নানির কাছ থেকে বহুবার শুনেছি। আমার নানির নাম ছিল রোজান্নেসা। তিনি প্রায় 1 শতাব্দীরও বেশি সময় বেঁচে ছিলেন এবং তার জীবনের অভিজ্ঞতার ঝুলিতে ছিল অসংখ্য অদ্ভুত ও রহস্যময় স্মৃতি। তার মুখে শোনা একটি বিশেষ ঘটনা আমার মনে গভীরভাবে গেঁথে আছে, যা আজও স্মরণ করলে শরীর শিহরিত হয়ে ওঠে। নানির বর্ণনা অনুযায়ী ঘটনাটি ঘটেছিল গোলদোয়া নামে একটি স্থানে, যা কৌরহাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। বহু বছর আগে এই এলাকাটি ঘন গাছপালা, নির্জনতা এবং রহস্যময় পরিবেশে ঘেরা ছিল। স্থানীয় মানুষজন এই এলাকাটিকে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে করত। দিনের আলোতেও কেউ একা সেখানে যেতে সাহস পেত না, আর সন্ধ্যার পর তো এলাকাটি সম্পূর্ণ জনশূন্য হয়ে যেত। গ্রামের বয়স্ক মানুষদের মুখে মুখে প্রচলিত ছিল এই স্থানটি অলৌকিক শক্তির প্রভাবে আক্রান্ত। নানি বলতেন, বহু বছর আগে এখানে এক কবিরাজ বা সাধক বসবাস করতেন। তিনি অলৌকিক শক্তি সম্পর্কে বিশেষ জ্ঞান রাখতেন বলে লোকজন বিশ্বাস করত। কথিত আছে, তিনি একসময় পানির গভীরে অবস্থান করা এক অদ্ভুত শক্তিকে নিয়ন্ত্রণে আনেন। সেই শক্তিটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং অশুভ বলে মনে করা হতো। গ্রামের মানুষের নিরাপত্তার জন্য তিনি একটি বিশাল গাছের শিকড়ের সঙ্গে সেই শক্তিটিকে বেঁধে রাখেন। দীর্ঘদিন ধরে এলাকাটি শান্ত ছিল এবং মানুষ মনে করত কবিরাজের সাধনার কারণে বিপদ দূরে সরে গেছে। কিন্তু এক সময় হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। লোকমুখে প্রচলিত আছে, কোনো এক অজানা কারণে সেই অলৌকিক শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক সেই সময় একটি চলন্ত ট্রেন এই এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। বলা হয়, অপ্রত্যাশিতভাবে ট্রেনের শেষের বগিটি রহস্যজনকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি কাছের একটি বড় পুকুরের ভেতরে তলিয়ে যায়। এই ঘটনাটি স্থানীয় মানুষদের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করে। তারা বিশ্বাস করতে শুরু করে ওই পুকুরের ভেতরেই সেই শক্তি আশ্রয় নিয়েছে। পুকুরটি তখন থেকেই নিষিদ্ধ স্থান হিসেবে পরিচিত হয়ে ওঠে। পুকুরের পানি ছিল অস্বাভাবিক রকম কালচে ও ঘোলা। অনেকেই বলতেন পানির ভেতরে অদ্ভুত আলোড়ন দেখা যেত এবং মাঝে মধ্যে পানির উপর অজানা ঢেউ তৈরি হতো। কেউ কেউ দাবি করতেন গভীর রাতে পুকুরের দিক থেকে অস্বাভাবিক শব্দ শোনা যেত। এসব কারণে এলাকাবাসী পুকুরের কাছে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। পরিবারের বড়রা ছোটদের কঠোরভাবে নিষেধ করতেন যেন কেউ ভুলেও ওই পুকুরের কাছে না যায়। আরও আশ্চর্যের বিষয় ছিল, শীতকালে যখন পুকুরের পানি অনেকটা শুকিয়ে যেত, তখন নাকি ডুবে যাওয়া ট্রেনের বগির অংশবিশেষ দেখা যেত। এই দৃশ্য যারা দেখেছে বলে দাবি করত, তারা আতঙ্কে কেঁপে উঠত। ধীরে ধীরে এই ঘটনাটি পুরো অঞ্চলে কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ে। মানুষ বিশ্বাস করতে শুরু করে এটি শুধুমাত্র দুর্ঘটনা নয়, বরং অলৌকিক শক্তিরই বহিঃপ্রকাশ। এলাকার আরেকটি স্থানের কথাও প্রচলিত ছিল, যেখানে পানির মধ্যে রহস্যময় ঘটনাগুলো আরও ভয়াবহ আকার ধারণ করত। অনেকেই দাবি করতেন সেখানে গেলে অদ্ভুত এক আতঙ্ক কাজ করত এবং কেউ কেউ পানির ধারে দাঁড়ালেই অজানা এক টান অনুভব করতেন।
এসব ঘটনার কারণে পুরো অঞ্চলটি ধীরে ধীরে মানুষের কাছে ভীতিকর ও রহস্য ঘেরা স্থানে পরিণত হয়। এই ঘটনাগুলো কতটা বাস্তব আর কতটা লোককথা তা নির্দিষ্টভাবে বলা কঠিন, তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই গল্পগুলো শুনে এসেছে এবং এখনও অনেকের বিশ্বাস সেই স্থানটি অস্বাভাবিক ও রহস্যময় শক্তির উপস্থিতিতে ঘেরা। আমার নানির বর্ণনা ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং বাস্তবতার ছোঁয়ায় ভরা। তিনি যখন এই ঘটনার কথা বলতেন, তার কণ্ঠে এক ধরনের আতঙ্ক অনুভূত হতো, যা শুনলে মনে হতো তিনি যেন ঘটনাগুলো নিজের চোখে দেখেছেন। আজ এত বছর পরও সেই স্থানটি নিয়ে মানুষের ভয় পুরোপুরি কাটেনি। এলাকার অনেকেই এখনও সেই পুকুর এবং আশেপাশের এলাকাকে এড়িয়ে চলেন। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেলেও লোকমুখে প্রচলিত এই ঘটনাগুলো এখনও রহস্য হয়ে রয়ে গেছে। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, বরং একটি অঞ্চলের মানুষের বিশ্বাস, ভয় এবং লোকজ সংস্কৃতির এক গভীর প্রতিচ্ছবি হয়ে আজও বেঁচে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন টাঙ্গাইলের করটিয়া এলাকার বাসিন্দা তাসনোভা, যার বর্ণনায় উঠে এসেছে তার বাবার জীবনের এক ভয়াবহ রাত, যে রাতের স্মৃতি আজও তাদের পরিবার ভুলতে পারেনি। পরিবারের একাধিক সদস্য এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, যদিও সেই সময়ের সবচেয়ে প্রবীণ সাক্ষী তাদের দাদি আজ আর বেঁচে নেই। তাসনোভার আব্বু ছিলেন করটিয়া সাদত কলেজের ছাত্র। কলেজ জীবনে তিনি পরিচিত ছিলেন অসম্ভব সাহসী, মারদাঙ্গা স্বভাবের ছাত্র নেতা হিসেবে। মারপিট, হুমকি এসব তার কাছে তুচ্ছ ছিল, কিন্তু ছোটবেলা থেকেই তার ভেতরে আরেকটি নেশা বাসা বেঁধেছিল, মাছ ধরা। শখ নয়, যেন এক ধরনের টান। তার কাছে ছিল বড় সাইজের ছিপ, শক্ত নাইলনের দড়ি, ভারী বড়শি, যেগুলো সাধারণ মানুষ সচরাচর ব্যবহার করে না। ছুটিতে বাড়ি এলেই তার রুটিন ছিল অদ্ভুত। দিনে গভীর ঘুম, আর রাত নামলেই কয়েকজন সঙ্গী নিয়ে গ্রামের শেষ প্রান্তের বিলে ছিপ ফেলানো। ভোরে যখন ফিরতেন তখন এত মাছ হতো যে তার মা, তাসনোভার দাদি, সারা পাড়া বিলিয়ে দিয়েও শেষ করতে পারতেন না। কিন্তু যে রাতের কথা তাসনোভা বলেছেন, সেই রাতে তিনি একা ছিলেন। শরতের রাত, আকাশ পরিষ্কার, তারারা ঝকঝক করছে। বিলটা গ্রামের একেবারে শেষ সীমানা। তারপর আর কোনো বাড়ি নেই, শুধু ধানি জমি আর বাঁশঝাড়। তিনি উঁচু পাড়ে বসে বড়শি ফেললেন। সিগারেট ধরিয়ে ধোঁয়ার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণের মধ্যেই বড় সাইজের একটি বোয়াল, কয়েকটি মাঝারি কালিয়া আর টুকটাক মাছ উঠল। রাত গভীর হচ্ছিল, হঠাৎ তার চোখে মুখে এক অদ্ভুত গরম বাতাসের হলকা এসে লাগল, যেন কেউ খুব কাছ দিয়ে নিঃশ্বাস ফেলেছে। চমকে উঠে তিনি চারপাশে তাকালেন। তখনই একটা বিষয় তার মাথায় বজ্রাঘাতের মতো আঘাত করল। তিনি স্পষ্ট মনে করতে পারছেন তিনি বসেছিলেন উঁচু পাড়ে, কিন্তু এখন তিনি বসে আছেন পাড়ের অনেক নিচে, প্রায় পানির গা ঘেঁষে। কখন নামলেন, কিভাবে নামলেন, কোনো স্মৃতি নেই। এই অস্বস্তির মধ্যেই হঠাৎ ছিপে প্রচণ্ড টান পড়ল। মুহূর্তেই সব ভয় ভুলে গেলেন। মাছের টান এত শক্ত যে ছিপ বেঁকে যাচ্ছে। পানিতে ভয়ঙ্কর ঘূর্ণি উঠল। বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ মাছ নয়, রুই বা কাতলের মতো কিছু, কিন্তু আকারে অস্বাভাবিক বড়। ঘাম ছুটে গেল। দামি ছিপ, শক্ত নাইলনের দড়ি, সব কিছু দিয়ে প্রাণপণ লড়াই চালাচ্ছেন। টান সামলাতে সামলাতে তিনি প্রায় হাঁটু পানি পর্যন্ত নেমে এসেছেন। ঠিক তখনই হঠাৎ তার ঘাড়ের সমস্ত লোম খাড়া হয়ে গেল। পাড়ের দিক থেকে ঘোড়ার খুরের শব্দ। এত রাতে এই নির্জন বিলে শব্দটা বাড়ছে, একটানা নয়, যেন অনেকগুলো খুর একসাথে মাটিতে পড়ছে। মনে হচ্ছে বাঁশঝাড়ের ভেতরে ভয়ঙ্কর কিছু দৌড়াচ্ছে। গাছের ঝোপঝাড়ে অদৃশ্য সংঘর্ষ শুরু হয়েছে।
আর ঠিক সেই মুহূর্তে বড়শির টান একেবারে ঢিলা। মাছটা ছেড়ে দিয়েছে। এই বিলম্ব না করে তিনি ছিপ গুটাতে শুরু করলেন। মনে মনে স্থির করলেন আজ আর থাকা যাবে না। পাড়ে উঠতেই তার ভেজা শরীরে এমন শীতল স্রোত বয়ে গেল যে মনে হলো কেউ বরফ ছুঁয়ে দিল। সামনে তাকিয়ে তিনি যা দেখলেন সেটাই ছিল সবচেয়ে ভয়ের। সামনের বাঁশঝাড়ের প্রতিটা বাঁশ মাটিতে নুয়ে আছে, যেন কোনো অদৃশ্য শক্তি একসাথে সবগুলোর ঝুঁটি ধরে নিচে টেনে ধরেছে। অথচ আশেপাশের গাছপাতাও নড়ছে না, বাতাস নেই, শব্দ নেই। বিলের পুরনো বদনামগুলো তখন এক এক করে তার মাথায় ফিরে আসতে লাগল। সাহসী মানুষ বলেই তিনি দৌড় দেননি। মাছগুলো গুছিয়ে ছিপ কাঁধে নিয়ে সোজা হাঁটা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার সেই শব্দ। এবার স্পষ্ট মনে হচ্ছে কেউ ধাওয়া করছে। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে তিনি ধান ক্ষেতের মাঝে একটি অস্থায়ী কুঁড়ে ঘর দেখতে পেলেন। ভেতরে দুই বাপ বেটা পাহারাদার ঘুমাচ্ছিল। দরজায় ধাক্কা দিতেই তারা চমকে উঠল। সব কথা শুনে তারা শুধু বলল, মিয়া সাহেব বড় বাঁচা বেঁচে গেছেন। ওই জায়গাটা ভয়ঙ্কর। তারা জানাল বছর 5 আগে কাদার ভেতর মাথা পোতা অবস্থায় এক জেলের ছেলের দেহ পাওয়া গিয়েছিল সেখানে। ভোরের আলো ফোটার আগেই তারা নিজেরা তাকে বাড়ি পৌঁছে দিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তখনও বাকি ছিল। বাড়িতে ঢুকতেই তাসনুভার দাদি হঠাৎ ভয়ঙ্কর চিৎকার শুরু করলেন। খলুইয়ের নিচে পড়েছিল সবচেয়ে বড় মাছটির শুধু মাথা, শরীরটা নেই। এমনভাবে কাটা যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে নিখুঁতভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। কেউ দেখেনি, কেউ শোনেনি। সেদিন দাদি সব মাছ বাড়ির পেছনের পুকুরে ফেলে দিয়েছিলেন। আর সেই রাতের পর তাসনোভার আব্বুর বিলের মাছ ধরা চিরতরে বন্ধ হয়ে যায়। ঘটনাটি আজও তাদের পরিবারের কাছে অলৌকিক নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তবতা। আজকের মতো ঘটনাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।